বেঙ্গলিশ ডেসক্রিপটিভে আবারও একবার সবাইকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রীগণ, আজ আমাদের বিষয়বস্তু হল সারাংশ লিখনের নিয়মাবলী। প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা সকলেই জানো পিএসসি মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস কিংবা ক্লার্কশিপ মেন্স যে কোনো পরীক্ষায় সারাংশ লিখন এক অতি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সারাংশ লিখন থেকে থাকে টোটাল 40টি নম্বর। এই 40টি নম্বরের মধ্যে অনায়াসেই 30 থেকে 35 নম্বর স্কোর করা সম্ভব। এই ভিডিওটিতে আমরা সারাংশ লিখনের যাবতীয় খুঁটিনাটি বিষয় এবং তোমাদের মনে আসা সকল প্রকারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর সাথে সাথে তোমাদের দেব খুব সহজে এবং কম সময়ের মধ্যে কিভাবে তুমি তোমার সারাংশ লিখনের মান উন্নত করবে তার সকল টিপস, এবং তার সাথে থাকবে একটি উদাহরণ। এবং তোমাদের সামনেই আমরা এটি দেখিয়ে দেব ঠিক পরীক্ষার হলে বসে কিভাবে তোমরা সারাংশ অতি কম সময়ের মধ্যে লিখবে এবং সারাংশ লিখনে ঠিক কতটা সময় ব্যয় করে তোমরা এটি সম্পূর্ণ করবে তার যাবতীয় খুঁটিনাটি এই ভিডিওটিতেই তোমরা পেয়ে যাবে। তাই বলা চলে আজকের কেবলমাত্র একবার সারাংশ লিখনের এই নিয়মাবলীর ভিডিওটি দেখলেই কম সময়ে সারাংশ লিখনে বাজিমাত তুমিই করতে পারবে। তাই এটি তোমার হাতে এক ব্রহ্মাস্ত্রের মতো। চলো শুরু করা যাক বেঙ্গলি ডেসক্রিপটিভ পরীক্ষার সেরা প্রস্তুতি। সারাংশ লিখন সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিয়মাবলী জানবার পূর্বে অবশ্যই সারাংশ লিখন বা সারসংক্ষেপ লিখন বা সারমর্ম এটি কি তা জেনে নেওয়া অতীব প্রয়োজন। তোমরা দেখতে পাচ্ছ আমরা সারসংক্ষেপের বিষয়টি আলোচনা করছি। সারসংক্ষেপকে ইংলিশে বলা হয় প্রেসি রাইটিং। এটি হলো একটি প্রদত্ত অনুচ্ছেদ বা গিভেন প্যারাগ্রাফ বা কোনো রচনার মূল ভাবকে সংক্ষিপ্ত অর্থাৎ প্রিসাইজ রূপে, সুস্পষ্ট অর্থাৎ ক্লিয়ারলি বা ভিভিডলি, ও নির্ভুলভাবে অর্থাৎ নিখুঁতভাবে বা প্রিসাইজলি নিজের ভাষায় প্রকাশ করা। এই পয়েন্টটি লক্ষ্য করবে, নিজের ভাষায় প্রকাশ করতে হবে তোমাদের সারসংক্ষেপ বা সারাংশ লিখনের বিষয়টিকে। অর্থাৎ বক্তা বা লেখক যে ভাষায় লিখবেন সেই ভাষায় নয়, বরং তুমি তোমার নিজের মতো করে এই সারাংশ লিখনকে লিখবে। ঠিক এখন যেভাবে আমি তোমাদের সারসংক্ষেপ বোঝাচ্ছি, আমার নিজের ভাষায় তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক একইভাবে তোমাদের সকলকে সারসংক্ষেপের উত্তর লেখার সময় নিজের ভাষায় এটিকে লিখতে হবে। এবার আমরা দেখে নেব সারসংক্ষেপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিয়মগুলি। চলো দেখে নেওয়া যাক প্রথম নিয়মটি। প্রথম নিয়মটি হলো আকার ও ফুল মার্কস। দেখো, তোমরা দেখতে পাচ্ছ সারাংশ লিখনে মূল আকার বা ফুল মার্কস সম্পর্কে এখন আমরা আলোচনা করছি। সারাংশ লিখনের তোমার উত্তরটি হবে মূল অনুচ্ছেদের 1/3। অর্থাৎ ধরো তোমাকে সারাংশ লিখনে গিভেন টোটাল 75টা ওয়ার্ড বা 75টি শব্দ দেওয়া হয়েছে। এখন এই 75টি শব্দের 1/3 অর্থাৎ 25টি শব্দে তোমাকে তোমার সারসংক্ষেপ বা সারাংশের উত্তরটি লিখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি 1/3 কথাটির অর্থ। আগেই বলেছি এই সারাংশ লিখনে মোট থাকবে তোমাদের 40টি নম্বর। এখন তোমরা বলবে, স্যার, যে সারাংশ লিখনে আমরা 1/3 উত্তর লিখবো এটা তো বুঝলাম, কিন্তু পরীক্ষা হলে এত স্ট্রেস টেনশনের মধ্যে কিভাবে আমরা শব্দগুলো গুনবো? তাহলে কি লাইন গুনে তার প্রত্যেকটা লাইনে কতগুলো শব্দ আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করে সহজে বের করে নেব? দেখো, আমার প্রথম সাজেশন তোমাদের জন্য, যদি সারাংশ লিখনে তোমাদের হাতে কম সময় থেকে থাকে তাহলে তোমরা প্রত্যেকটি লাইনে থাকা টোটাল শব্দ গুনবে। যেমন এখানে একটি প্যাসেজ বা অনুচ্ছেদ দেয়া হয়েছে তোমাদের সামনে। এই অনুচ্ছেদে দেখো, প্রথমে 1, 2, 3, 4, 5, 6, 7, প্রথম লাইনে কতগুলি শব্দ আছে? 7টি শব্দ। টোটাল কতগুলি লাইন আছে? 3টি শব্দ। তাহলে আন্দাজ মতো আমি বুঝলাম যে এই আমার গিভেন প্যাসেজ বা অনুচ্ছেদে 21টি শব্দ আছে, কিন্তু এটি আমার নিখুঁত মান নয়।
তবে যদি হাতে সময় বেঁচে না থাকে, তাহলে এই পদ্ধতি অবলম্বন করে পরীক্ষার হলে তোমরা গিভেন অনুচ্ছেদ বা গিভেন টপিক বা প্যারাগ্রাফে টোটাল কতগুলি শব্দ আছে তা গুনে নিতে পারবে। এছাড়া আছে আরো একটি ফাস্ট গোনার ট্রিক, সেটি এখন আমরা দেখে নেব। আমরা যখন কাউন্টিং করব কোনো লাইনে, তখন অনবরত কাউন্টিং করব এবং কন্টিনিউয়াসলি খুব স্পিডে কাউন্ট করে সকল শব্দ সংখ্যা গুনে নেব। কিভাবে দেখে নেওয়া যাক, চলো। দেখো, ১, প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে ৭টি শব্দ আছে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এবার আর প্রথমে আসবো না। ঠিক এই ৭ এর পরে এখানে ৭ এলো। এখান থেকে ডিরেক্টলি পরের লাইনে জাম্প করব। ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। আবার ঠিক এখান থেকে পরের লাইনে এইভাবে জাম্প করব। ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের আন্দাজ মতো কতগুলো শব্দ এসেছিল 21, কিন্তু এখন টোটাল কতগুলো শব্দ আমরা পেলাম? টোটাল 23টি। তার অর্থাৎ আমাদের অনুমান ঠিক কাছাকাছিই ছিল। তো এইভাবে তোমরা কি করতে পারো? এইভাবে তোমরা একটা গিভেন প্যাসেজের টোটাল ওয়ার্ড কাউন্ট করে নিতে পারো। এভাবে করলে আশা করি খুব তাড়াতাড়ি যে কোনো গিভেন প্যাসেজের শব্দ সংখ্যা কাউন্ট করতে পারবে এবং তার 1/3 কত হচ্ছে, যার মধ্যে তোমাকে উত্তরটি লিখতে হবে, খুব তাড়াতাড়ি তোমরা এটা ক্যালকুলেট বা কাউন্টিং করে ফেলতে পারবে। যাও আমরা ঠিক এর পরের পয়েন্টগুলিতে। এবার আমরা পরবর্তী নিয়মটি ডিসকাস করব। দেখে নেওয়া যাক পরের নিয়মটি। আমরা এখন দেখতে পাচ্ছি দ্বিতীয় পয়েন্টটি আছে শিরোনাম সম্পর্কে, অর্থাৎ টাইটেল। আমরা যে সারসংক্ষেপ বা সারাংশটি লিখব, তার কি শিরোনাম দিতে হবে? হ্যাঁ, অবশ্যই। শিরোনাম যে কোনো সারাংশ লিখনের ক্ষেত্রে অপরিহার্য। অর্থাৎ তুমি যদি শিরোনাম বা টাইটেল ছাড়া কোনো সারসংক্ষেপ বা সারমর্ম লেখো, তাহলে অবশ্যই তোমার নম্বর কাটা যাবে। তাই কোনোভাবেই ভুললে চলবে না যে সারাংশ তুমি লিখছো তার শিরোনামটা অতি গুরুত্বপূর্ণ। এই শিরোনাম এর ক্ষেত্রে তোমরা সর্বাধিক 4টি শব্দ ব্যবহার করতে পারবে। তবে আমার সাজেশন অনুযায়ী তোমরা যদি খুব সচেষ্ট হও শিরোনামের নামকরণে, তাহলে তোমাদের ক্ষেত্রে সবথেকে বেস্ট হলো একটি শব্দে নামকরণ করা, বা ম্যাক্সিমাম 1 থেকে 2টি শব্দে যে সমস্ত ছাত্রছাত্রীরা নামকরণে সক্ষম, তারা শিরোনামে সবথেকে বেশি মার্কস তুলতে পারে। এবার তোমাদের প্রশ্ন, স্যার তাহলে 4টি শব্দ টোটাল ম্যাক্সিমাম কেন দেয়া হলো? কারণ কিছু শিরোনামের ক্ষেত্রে 2টি শব্দ কখনোই বাঞ্ছনীয় নয়। কিছু শিরোনাম থাকে অতি জটিল, যার ভাব সহজে তুমি উদ্ধার করতে পারবে না। সেই কারণে তোমরা 4টি শব্দ সর্বাধিক ব্যবহার করতে পারো শিরোনামের ক্ষেত্রে। এবার তোমাদের আরো একটি সম্পূর্ণ তথ্য জেনে নেওয়া প্রয়োজন, যে যখন তোমরা শিরোনাম লিখবে তখন বেশ কিছু বিষয়ে তোমাদেরকে মনোযোগ দিতে হবে। এর মধ্যে থাকা প্রথম বিষয়টি হলো, এই যে শিরোনাম তোমরা করবে, অনেকেরই অভ্যাস আছে কোনো কিছু লিখে একটু বুলেট বা আন্ডারলাইন করে দেওয়া। যদি তোমরা পরীক্ষার হলে লেখা সারসংক্ষেপ বা সারাংশের ভুল করেও আন্ডারলাইন করে আসো, তাহলে শিরোনামে যে কটি নম্বর থাকবে পুরো 0 পাবে। হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রীরা, শিরোনাম বা টাইটেল করার পরে সেখানে ভুল করেও কোনো আন্ডারলাইন করবে না। শিরোনামে আন্ডারলাইন করা একটি চরম ভুল হিসেবে গণ্য করা হয় এবং এর ফলে তোমার শিরোনামে থাকা টোটাল মার্কস 0 হয়ে যাবে। তাই এটির বিষয়ে খুবই সতর্ক থাকবে। এবার শিরোনাম করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শিরোনাম কখনো একটি পূর্ণ বাক্যে হবে না। এখন শিরোনাম যে পূর্ণ বাক্যে হবে না, সেটি তোমরা কিভাবে বুঝবে? চলো দেখে নেওয়া যাক শিরোনাম করা কোন সেই নিয়মাবলীগুলি আছে যার মাধ্যমে তোমরা শিরোনাম করতে পারবে। চলো একটি উদাহরণের সাহায্যে আমি তোমাদের বুঝিয়ে দেব ঠিক কিভাবে শিরোনাম করা উচিত। এখন আমরা স্ক্রিনের ওপরে একটি প্যাসেজ দেখতে পাচ্ছি। চলো প্যাসেজটি প্রথমে পড়ে নেওয়া যাক। আকাশে মেঘেরা দল বেঁধেছে, নামছে অবিরাম ধারায় বৃষ্টি।
এই বৃষ্টি ভেজা দিনে মন চাই শুধু প্রিয়জনের পাশে বসে উষ্ণ চায়ের কাপে চুমুক দিতে। এখানে প্রদত্ত অনুচ্ছেদটি বক্তার তার মনের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। ধরো, তোমারই এটি উত্তর। এই উত্তরের মধ্যে বা সারাংশের মধ্যে কিভাবে বা ঠিক কেমন করে তুমি সারাংশের যে শিরোনাম দেবে তা ভাববে। এই সারাংশের শিরোনাম করার জন্য প্রথমেই এই অনুচ্ছেদের মূল ভাবটি তোমাকে বুঝতে হবে। দেখো, আকাশে মেঘেরা দানা বেঁধেছে বা দল বেঁধেছে, তাহলে এটি দেখে আমি বুঝতেই পারছি একটি বৃষ্টির পরিস্থিতি। আবার অবিরাম ধারায় বৃষ্টি হচ্ছে, তাহলে এই প্রথম লাইনের দ্বারাই এটি আমি বুঝে গেলাম যে এটি শ্রাবণ মাসে বৃষ্টির একটি পরিবেশ তৈরি করা হয়েছে। এখানে চাইছে বক্তা প্রিয়জনের পাশে বসে উষ্ণ চায়ের কাপে চুমুক দিতে, তার মানে তার মনের আকাঙ্ক্ষা এটি। তাহলে এটি যেহেতু বৃষ্টির যে সৌন্দর্য বা বর্ষার যে সিচুয়েশন বা পরিস্থিতি সেটিকে সম্পূর্ণরূপে ব্যক্ত করছে, তার সাথে সাথে বক্তার মনের আকাঙ্ক্ষা প্রয়াস করছে বা এখানে প্রকাশ করছে। তাহলে তুমি এখানে নাম দিতে পারো কিভাবে? এমন একটি শিরোনাম বেছে নিতে হবে যার মধ্যে থাকবে বর্ষার ভেজা বা আর্দ্র ভাবের ছোঁয়া, তার সাথে সাথে বক্তার মনের ইচ্ছা। তাহলে কিভাবে দিতে পারো? দেখো, এখানে যেহেতু বর্ষা মানে কি ভিজে বা সিক্ত, তাই আমরা বলতেই পারি সিক্ত আকাঙ্ক্ষা। কথাটা আমরা রূপকধর্মী বা বলতে পারো একটু নতুন ভাবেই নামকরণ করলাম। তাহলে বলতেই পারো সিক্ত আকাঙ্ক্ষা। কিভাবে তাহলে আমরা নামকরণটি করলাম তোমরা দেখতে পেলে, সিক্ত আকাঙ্ক্ষা। এছাড়াও আর কি কি নামকরণ করা প্রয়োজন? এছাড়া আমরা বলতেই পারি যেহেতু এখানে একটি বৃষ্টির সুর বা বৃষ্টির ঘনঘটা প্রকাশ পাচ্ছে, এছাড়াও আমরা বলতে পারি বৃষ্টির সুর অথবা শ্রাবণ মন, এটিও তোমরা বলতে পারো। এছাড়া আর কি কি নামকরণ বা শিরোনাম এই প্যাসেজের ক্ষেত্রে আমরা করতে পারি তা একটু ভেবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা যত ভাববে ততই তোমাদের নামকরণ করার যে ক্যাপাবিলিটি বা তোমাদের দক্ষতা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমি বলে দিলাম কিভাবে তোমরা নামকরণ করতে পারবে। এখন আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানতে হবে যে নামকরণের ক্ষেত্রে বা শিরোনামের ক্ষেত্রে কোনো বাক্য যাতে না হয় সেটি লক্ষ্য করতে হবে। আচ্ছা, তোমরা কি জানো বাংলায় বাক্য গঠন কিভাবে হয়? যেমন ধরো, আমি বললাম আমি ভাত খাই। দেখো, এখানে যখন আমি লিখলাম আমি ভাত খাই, আমিটি সর্বনাম, ভাতটি বিশেষ্য এবং খাইটি হলো ভার্ব বা ক্রিয়াপদ। অর্থাৎ বিশেষ্য, সর্বনাম বা বিশেষ্য, তারপরে কোনো একটি বিশেষ্য বা কোনো অবজেক্ট থাকবে, শেষে থাকবে ভার্ব বা ক্রিয়াপদ। তার মানে বাংলায় যখনই বাক্য রচনা আমরা করব তখন ক্রিয়াপদ তার মধ্যে অবশ্যই বর্তমান থাকবে। আচ্ছা, ভেবে দেখো, একটু আগে যখন আমি তোমাদের বললাম শিরোনামগুলি, সেই শিরোনামের মধ্যে কি কোথাও কোনো ভার্ব লুকিয়ে ছিল? অর্থাৎ আমি যখন বললাম সিক্ত আকাঙ্ক্ষা, এই সিক্ত আকাঙ্ক্ষা শব্দটির মধ্যে কোথাও কি কোনো ভার্ব বা ক্রিয়াপদ খুঁজে পেলে? না, পাওয়া গেল না। তাই মনে রাখতে হবে আমি যখন কোনো শিরোনাম করব তার মধ্যে যেন কোনোভাবেই কোনো ক্রিয়াপদ বা কোনো ভার্ব না থাকে, তাহলেই কিন্তু সেটি বাক্য রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং তখনই আমি শিরোনামে সম্পূর্ণ শূন্য পাবো। তাহলে আবারও একবার দেখে নেওয়া যাক তোমাদের শিরোনামের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। শিরোনামের গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো, এখানে শিরোনাম করা প্রয়োজনীয়, শব্দ সংখ্যা ম্যাক্সিমাম ১ থেকে ৪ হবে এবং এখানে কোনো বাক্য গঠন হবে না। আশা করি তোমরা শিরোনামে তোমাদের যা যা ডাউট বা সন্দেহ ছিল সবকিছু দূর হয়েছে। এখন আমরা দেখব পরবর্তী গুরুত্বপূর্ণ নিয়মাবলীগুলি। গুরুত্বপূর্ণ নিয়মাবলী সংখ্যা ৩। চলো দেখে নেওয়া যাক ৩ নম্বর গুরুত্বপূর্ণ নিয়মাবলীগুলি। ভাষা।
সারাংশ রচনায় ভাষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের জানতে হবে যে এখানে বা সারাংশ লিখনে বা সারসংক্ষেপ লিখনে যে ভাষাটি আমরা ব্যবহার করব সেটি হবে মান্যতাপ্রাপ্ত সাবলীল সাধারণ চলিত ভাষা, অর্থাৎ স্বাভাবিকভাবে যে ভাষায় আমরা কথা বলি। এখানে কোনো ধরনের উপভাষা ব্যবহার করা চলবে না। যেমন চাইছি, গিছি, এই ধরনের যে উপভাষা বা বাংলা ভাষার বিকৃত রূপ, এগুলি কোনো রূপেই গ্রহণযোগ্য নয়। তাই ভাষা হবে সম্পূর্ণ সাবলীল সাধারণ চলিত ভাষা, যে ভাষায় আমরা সচরাচরে কথা বলি। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন তুমি সারসংক্ষেপ লিখবে তখন অবশ্যই সেই সারসংক্ষেপ নিজের ভাষায় লিখতে হবে। এখানে যখন প্যাসেজ দেয়া থাকবে সেই প্যাসেজ বা অনুচ্ছেদ বা প্রশ্নটি হতে পারে সেটি সাধু ভাষায় দেয়া হয়েছে, বা সেখানে বক্তা তার নিজের সম্পর্কে কোনো কথা বলেছেন বা নিজের পছন্দের কোনো ক্ষেত্রের বর্ণনা দিয়েছেন। সেই সকল কিছু যখন তুমি উত্তর লিখবে তখন অবশ্যই তুমি অ্যাজ এ পার্সন বা একজন ব্যক্তি হিসেবে যেভাবে জিনিসটিকে দেখছো সেইভাবেই তাকে উপস্থাপন করবে নিজের উত্তরের মধ্যে। তাহলে ভাষা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমার এখানে সারাংশে ব্যবহৃত ভাষা হবে চলিত ভাষা, এবং উত্তর সবসময় নিজের ভাষায় লিখতে হবে। দেখো, পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় কি? পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরুষ বা কোন পার্সনে তুমি উত্তরটি লিখবে। সবসময় এটি মনে রাখবে, আমাদের সারাংশ লিখনে বা সারসংক্ষেপ লিখনের প্রধান পুরুষ হলো প্রথম পুরুষ। অর্থাৎ সর্বদা তুমি থার্ড পার্সন বা প্রথম পুরুষে উত্তরটি লিখবে। প্রথম পুরুষ বা থার্ড পার্সন কোনগুলোকে বলা হয়? যেমন সে, তারা, তাহারা, এটা, এটি বা বক্তার মতে, এই শব্দগুলি ব্যবহার করবে। এখানে থাকা তাহারা এই শব্দটিও তোমরা না চাইলে নাও ব্যবহার করতে পারো। কিন্তু সে, তারা, এটি বা এটা বা বক্তার মতে এই সমস্ত কথাগুলি ব্যবহার করতে পারো। কোন স্থানে বক্তার মতে এই শব্দটি ব্যবহার করবে? যেখানে লেখা থাকবে প্যাসেজটি বা প্রশ্নটি দেয়া থাকবে, আমার এটি মনে হয় বা আমি এই স্থানে গিয়েছিলাম, এই ধরনের কোনো অনুচ্ছেদ বা প্রশ্ন যখন দেয়া থাকবে তখন তুমি বক্তার মতে লিখতে পারো। তবে যখন এইগুলি লিখবে খেয়াল রাখবে কখনোই যেন লেখকের মতে বা লেখক বলেছেন এইভাবে কোনো বক্তব্য প্রকাশ করবে না, তাহলে কিন্তু নম্বর অবশ্যই কাটা যাবে। এছাড়া তোমরা জানো উত্তম পুরুষ বলতে কাদের বোঝায়? আমি, আমরা, আমার, আমাদের, আমাদিগকে। যখন তুমি সারসংক্ষেপ লিখবে তখন কোনোভাবেই উত্তম পুরুষের কোনো শব্দ ব্যবহার করা যাবে না। তুমি যদি ব্যবহার করো আমি, আমরা, আমার, আমাদিগকে, এটির মধ্যে যেকোনো একটি শব্দ, পরীক্ষক সাথে সাথে তোমার নাম্বার কিন্তু কেটে নেবেন। উত্তম পুরুষ ছাড়াও যদি মধ্যম পুরুষ ব্যবহার করো, যেমন তুমি, তোমরা, তোমার, তোমাদের বা তোমাদিগের, এটির মধ্যে একটিও যদি তুমি ব্যবহার করে থাকো প্রথম পুরুষ বা উত্তম পুরুষের মধ্যে, তাহলে জানবে অবশ্যই তোমার নম্বর কাটা যাবে। তাহলে আমরা কি জানলাম? যখন আমরা সারাংশ লিখব কেবলমাত্র প্রথম পুরুষে লিখব। যে সমস্ত শব্দগুলি আমরা ব্যবহার করতে পারি থার্ড পারসন সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার হিসেবে বা প্রথম পুরুষে, সেগুলি হলো সে, তারা, তাহারা, এটি বা এটা বা বক্তার মতে। বক্তার মতে সেখানেই ব্যবহার হবে যেখানে আমার বা আমাদিগের ক্ষেত্রে প্রশ্নে দেয়া থাকবে। তাহলে আমরা বুঝলাম সারসংক্ষেপের গুরুত্বপূর্ণ ভাষা কি হবে এবং কোন পুরুষে আমরা এই উত্তরগুলি লিখতে পারবো। এবার দেখে নেওয়া যাক পরের গুরুত্বপূর্ণ নিয়মটি। এখন আমরা ৫ নম্বর নিয়মটি দেখতে পাচ্ছি। ৫ নম্বর নিয়মটিতে বলা হয়েছে যে উত্তরপত্রে উত্তরপত্রের সর্বোচ্চ অনুচ্ছেদ সংখ্যা কতগুলি হবে? অর্থাৎ ধরে নাও তোমার সারাংশ লিখনের যে প্রশ্নটি দেয়া হয়েছে তাতে ৩ টি বা ২ টি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ দেয়া হয়েছে। কিন্তু যখন তুমি উত্তর লিখবে সবসময় এটি খেয়াল রাখবে তোমার উত্তরপত্রে যে টোটাল প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ সংখ্যা হবে সর্বদা একটি হবে। অর্থাৎ প্রশ্নে ২ টি বা ৩ টি অনুচ্ছেদ বা প্যারাগ্রাফও দেয়া থাকতে পারে। কিন্তু সেই প্যারাগ্রাফের মূল ভাব বা মূল বিষয়টি তুমি
তোমার ভাষায় প্রকাশ করার জন্য কেবলমাত্র একটি অনুচ্ছেদেই উত্তর লিখতে পারবে। আর তুমি যদি একটির বেশি অনুচ্ছেদে উত্তর লেখো তাহলে সারাংশ লিখনে কোনো নম্বর পাবে না। তাহলে এটিও হলো একটি গুরুত্বপূর্ণ বিষয় যা তুমি অবশ্যই খেয়াল রাখবে। দেখো, পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা এবার দেখে নেব। পরের গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো ৬ নম্বর পয়েন্ট, যেটি বলা হয়েছে এখানে যে প্রদত্ত অনুচ্ছেদ বা কোশ্চেন থেকে কোনো শব্দ বা বাক্য কোনোভাবেই তুমি গ্রহণ করবে না। অর্থাৎ যদি যে অনুচ্ছেদ বা প্রশ্নটি দেওয়া হয়েছে তার থেকে তুমি কোনো শব্দ বা কোনো বাক্য গ্রহণ করে সেটি শিরোনামেই ব্যবহার করো বা তোমার উত্তরে ব্যবহার করো, তাহলে কিন্তু তাতে পরীক্ষক অবশ্যই নম্বর কাটতে পারবেন। তাই অবশ্যই অবশ্যই এটি মাথায় রাখবে, যে প্রশ্নটি দেওয়া থাকবে বা যে কোশ্চেনটি দেওয়া থাকবে তার থেকে কোনো রকম শব্দ তুমি তোমার উত্তরে বা শিরোনামে কোনোটিতেই ব্যবহার করবে না। হ্যাঁ, এখন যদি তোমার মাথায় আসছে না যে কোন শব্দটি তুমি ব্যবহার করবে, প্যাসেজে দেওয়া আছে অথচ খুব গুরুত্বপূর্ণ শব্দ, তা তুমি ব্যবহার করতে পারছো না, তখন কি করবে? তখন যে শব্দটা প্যাসেজে দেওয়া আছে তার কোনো সিনোনিম বা সমার্থক শব্দ তোমাকে ভেবে নিতে হবে। সেটি দিয়ে তুমি লিখতে পারো। কিন্তু সরাসরি কোনো শব্দ বা কোনো বাক্য দিয়ে কিন্তু তোমার উত্তর সাজাবার চেষ্টা করবে না প্রশ্ন থেকে, তাহলে অবশ্যই তোমার নম্বর কাটা যাবে। এবার আমরা দেখে নেব পরবর্তী গুরুত্বপূর্ণ নিয়মটি। এখন স্ক্রিনের ওপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ ৭ নম্বর নিয়মটি। দেখো, এই নিয়মে বলা হয়েছে সার্থক সারাংশে সর্বদা মূল ভাবের প্রাধান্য বর্তমান। অর্থাৎ মূল ভাব বা মূল নির্যাসটি তোমাকে গ্রহণ করতে হবে প্রশ্ন থেকে, বা তোমাকে অপ্রয়োজনীয় অংশ সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। কোন কোন অপ্রয়োজনীয় অংশ তুমি কোনোভাবেই তোমার উত্তরের মধ্যে আনতে পারবে না? দেখো, প্রথমটি হলো কোনো ধরনের উদাহরণ। প্রশ্নে যদি কোনো ধরনের উদাহরণ দেয়া হয় বা কোনো উপমা, বাগধারা বা অলংকার বা পুনরাবৃত্তি বারবার আসে তোমার দেয়া অনুচ্ছেদে বা প্রদত্ত অনুচ্ছেদে, তাহলে সেগুলি কোনো রূপেই তুমি লিখবে না তোমার উত্তরে। তোমাদের মনে হতে পারে যে স্যার, উদাহরণ কিভাবে বুঝবো, বা উপমাই বা কাকে বলে, বাগধারা জিনিসটা কি, অলংকার, পুনরাবৃত্তি এগুলো কি, এগুলো তো আমরা জানি না। কোনো চিন্তার কারণ নেই, আমরা অবশ্যই তোমাদের ডিটেলে বুঝিয়ে দেব এই একটি ভিডিওতেই যে উপমা, বাগধারা, অলংকার কিভাবে তোমরা চিনবে এবং কিভাবে সেগুলিকে বাদ দিয়ে দেবে এবং উত্তর কিভাবে নিখুঁতভাবে করবে। এছাড়া বুঝে নাও, এখানে ব্যক্তিগত মতামত অর্থাৎ তুমি নিজে থেকে তোমার কোনো মতামত দেবে না। যেমন ধরো, তুমি পরিবেশ কল্যাণের ক্ষেত্রে কোনো অনুচ্ছেদ পেয়েছো যেখানে যিনি লেখক বা বক্তা বা প্রশ্নে এরূপ দেয়া রয়েছে যে পরিবেশ কল্যাণের জন্য সবাইকে আগিয়ে আসতে হবে। এখন তোমার মনে হলো সবাইকে আগিয়ে আসতে হবে মানে আমিও যাব, দেশের যারা নেতা মন্ত্রী আছে তাদেরকেও আগিয়ে আসতে হবে, এটা আমি লিখে দেই? না, মারাত্মক ভুল করবে। কোনো মতেই নিজে থেকে কিছু লিখতে পারবে না। যদি প্যাসেজে বা প্রশ্নে এটি উল্লেখ করা না থাকে তাহলে তুমি কোনো মতেই সেটিকে লিখতে পারো না। এক্ষেত্রে একটি মাত্র ব্যতিক্রম হলো যদি লেখক তার নিজস্ব কোনো মতামত প্রকাশ করেন, তাহলে কিন্তু সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। আর সেক্ষেত্রে এটি তোমার মূল ভাবের একটি অংশ হয়। তাই কোনোভাবে মূল ভাবের অংশ থেকে লেখকের যে বক্তব্য বা লেখকের যে উক্তি, সেই উক্তির মূল নির্যাস তুমি গ্রহণ করবে, কিন্তু কোনোভাবেই সেই উক্তি বা ডিরেক্ট স্পিচ যেন তোমার লেখার মধ্যে না আসে। এছাড়া তোমার মনে হলো তুমি বাংলায় খুব দক্ষ, তাই কিছু কঠিন বাংলা ভাষা ব্যবহার করলেই সারাংশে মারাত্মক নাম্বার পাবে। এই ধারণাটিও কিন্তু ভুল। কোনোভাবেই খুব কঠিন বাংলা ভাষা তোমরা ব্যবহার করবে না। কঠিন বাংলা ভাষার ব্যবহার সারাংশের ক্ষেত্রে যুক্তিযুক্ত নয়। এছাড়া রয়েছে কোনো অপ্রাসঙ্গিক তথ্য, মানে প্যাসেজে বা অনুচ্ছেদে যে তথ্য সম্পর্কে কোনো বক্তব্যই নেই, তুমি বাইরে থেকে নতুন কোনো তথ্য এনে তোমার উত্তরকে সাজাতে চাইছো, এটিও একটি মারাত্মক ভুল হিসেবে গণ্য করা হয়। তাই এই সকল কিছু তোমাকে বাদ দিতে হবে এবং এগুলি বাদ দিয়েই তোমাকে উত্তর লিখতে হবে। এখন আমরা দেখে নেব যে এই উপমা, বাগধারা, অলংকার ও পুনরাবৃত্তি
জিনিসগুলি কি এবং কিভাবে আমরা সেগুলিকে বাদ দিতে পারি। দেখতে পাচ্ছ তোমরা, প্রথম অংশটি হলো উপমা। উপমা বা সিমিলি, এটি কি জিনিস? এটি হলো দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা, যেখানে একটির বৈশিষ্ট্য দিয়ে অন্যটিকে বোঝানো হয়। সাধারণত আমরা বলতে পারি, যখনই সিমিলি বা উপমা দেওয়া হয়, সেক্ষেত্রে মতো, যেন, প্রায় বা সদৃশ এই শব্দগুলি ব্যবহার করে বক্তা উপমা দিয়ে থাকেন। উদাহরণস্বরূপ তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা হয়েছে, ছেলেটি অঙ্কে বাঘের মতো। এই যে মতো শব্দটি, এটি এখানে উপমার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, বলতো, তোমরা কি বলতে পারবে এই ছেলেটি অঙ্কে বাঘের মতো, এই যে লাইনটি, এটির সঠিক অর্থ কি আছে? চলো, তোমরা যদি এর সঠিক অর্থ জানো, তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। আর আমি তোমাদের এখানে এখন এর অর্থটা বলে দিচ্ছি, শোনো। এখানে যখন বলা হচ্ছে ছেলেটি অঙ্কে বাঘের মতো, এটি বলতে চাওয়া হচ্ছে যে এখানে ছেলের গণিত দক্ষতার সঙ্গে বাঘের যে ক্ষিপ্রতা বা শক্তি, তার তুলনা করা হয়েছে। তাই তুমি যদি এই সিমিলি বা উপমাটি তোমার উত্তরে লেখো, অর্থাৎ ছেলেটি অঙ্কে বাঘের মতো, বা বক্তা এখানে একটি ছেলের কথা বলেছেন যে অঙ্কে বাঘের মতো শক্তি রাখে বা অঙ্কে বাঘের মতো দক্ষ, তাহলে কিন্তু মারাত্মক ভুল করবে এবং অবশ্যই নিজের নাম্বারটা কাটাবে পরীক্ষকের হাতে। তাই তুমি এই উপমাগুলি একেবারেই তোমার উত্তরে ব্যবহার করবে না। তাহলে আশা করি তোমরা বুঝেছো উপমা কি জিনিস। এখন দেখব যে বাগধারা বা ইডিয়াম কি। অলরেডি আমরা বাগধারার একটি ওয়ান শট ভিডিও এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারার ভিডিও পাবলিশ করেছি। পরীক্ষা হলে যাওয়ার আগে আশা করি তোমরা এই ভিডিওগুলি দেখে যাবে, কারণ এগুলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বানানো হয়েছে। যাই হোক, দেখো বাগধারা কি জিনিস। এটি হলো একগুচ্ছ শব্দ বা বাক্যাংশ, যাকে ইংলিশে কি বলা হয়, ইডিয়াম। এখানে আক্ষরিক অর্থ, অর্থাৎ যে লিটারাল মিনিং, সেটি ছাড়িয়ে অন্য একটি বিশেষ অর্থ প্রকাশ করা হয়। যেমন ইংলিশে বা ইংরেজিতে তোমরা জানো বলা হয়, ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। তার মানে কি, শিয়ালে কুকুরে বৃষ্টি হচ্ছে? কখনোই না। ইহার অর্থ হলো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। একই রূপে বাংলায় আমরা ব্যবহার করি বাগধারা। যেমন এখানে ব্যবহার করা হয়েছে অন্ধের যষ্টি। মানে হয়তো তোমার দেওয়া আছে লাইনে, সে তার মায়ের কাছে অন্ধের যষ্টির মতো। তাহলে তুমি বুঝেই যাচ্ছ অন্ধের যষ্টি একটি বাগধারা। তাহলে আমি কোনোভাবেই আমার উত্তরে এই বাগধারাটি ব্যবহার করব না। এখন বলো তো, এই অন্ধের যষ্টি বাগধারাটির অর্থ কি? দেখো, অন্ধের যষ্টি এখানে ইহার আক্ষরিক অর্থ হলো লাঠি। মানে এই যষ্টি শব্দের অর্থ হলো লাঠি। তাহলে এখানে এই বাগধারার অর্থ দাঁড়ালো একমাত্র অবলম্বন। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাগধারা এবং উপমা কি জিনিস এবং কিভাবে আমরা তাদের আমাদের উত্তরে লিখব না। দেখো, দেখে নেবো আমরা পরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি। ইহার মধ্যে প্রথম হলো অলংকার বা ফিগার অফ স্পিচ। তোমাদের বোঝা উচিত যে অলংকার হলো ভাষার সৌন্দর্য, তাই জন্যই এদের আমরা অলংকার বলে থাকি বা বাক্যালঙ্কার বলা হয় যাবে। এইগুলি কেন বাক্যে ব্যবহার করা হয়? কারণ এগুলি বাক্যে ব্যবহার করলে বাক্যের যে বাক্য বিন্যাস বা বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায়। যেমন উদাহরণস্বরূপ তোমরা দেখতে পাচ্ছ, জীবন একটি যুদ্ধক্ষেত্র। কথাটি অবশ্যই সত্য, কিন্তু এই যে জীবন একটি যুদ্ধক্ষেত্র, এটি একটি অলংকার, তাই এটি আমরা বাক্যে ব্যবহার করব না। তোমরা কি বলতে পারবে এটি সঠিক অর্থ কি হিসেবে ব্যবহার করা হয়েছে? দেখো, এখানে জীবনকে সরাসরি যুদ্ধক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এখানে মতো শব্দটিও ব্যবহার করা যেত। আদতে উপমা বা সিমিলি বা এই অলংকার, এগুলি পরস্পর পরস্পরের সাথে সম্পর্কিত, তাই এগুলি আমরা কোনোভাবেই আমাদের সারাংশে ব্যবহার করব না। এরপরের গুরুত্বপূর্ণ অংশটি দেখো, পুনরাবৃত্তি বা রিপিটিশন। পুনরাবৃত্তি বা রিপিটেশন কাকে বলা হয়? এগুলি হলো একই শব্দ বা বাক্যাংশ বা ধারণা বারবার ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো, এই যে লাইনটি লেখা হয়েছে, এসো হে বৈশাখ এসো এসো, এখানে এসো এসো এই শব্দটি তিনবার ব্যবহার করা হয়েছে। তাই এটি এখানে পুনরাবৃত্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। কেন? কারণ এইরূপ পুনরাবৃত্তির মাধ্যমে কোনো ছন্দ বা কোনো বাক্য বা বক্তার উদ্ধৃতিকে জোরালো করার জন্য এই পুনরাবৃত্তিগুলো ব্যবহার করা হয়। তাহলে যদি তুমি তোমার প্রদত্ত কোনো উত্তরে এভাবে পুনরাবৃত্তি দেখো, সেগুলি তো উত্তর লেখার সময়
বাদ দেবেই। তবে এটি তুমি খুব ভালো করে বুঝে যাবে যে বক্তা এই রিপিটিশনের মাধ্যমে কি করতে চেয়েছেন, তার বক্তব্যকে জোরালো করতে চেয়েছেন। তাহলে মূল ভাবটিও বুঝতে কিন্তু তোমার সুবিধা হবে। তাহলে এই সমস্ত জিনিস যেমন ফিগার অফ স্পিচ বা অলংকার বা পুনরাবৃত্তি, উপমা বা বাগধারা, এগুলি তুমি জানলে বলেই উত্তরে এগুলো যেমন ব্যবহার করবে না, তাই এগুলো ব্যবহার করে তোমার প্রশ্নকে কিভাবে সাজানো হয়েছে সেটিও তুমি খুব ভালোভাবে বুঝে যাবে। চলো দেখে নেওয়া যাক পরের গুরুত্বপূর্ণ নিয়মগুলি। পরের গুরুত্বপূর্ণ নিয়ম হলো ৭ নম্বর, যেটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কেন? কারণ দেখো, এখানে আমরা বলেছি সার্থক সারাংশে, অর্থাৎ তোমার যে সফল উত্তর, সেই উত্তর সর্বদা মূল ভাবের প্রাধান্য বর্তমান থাকবে। এটি আমরা আগেই জানলাম, প্রথম পয়েন্টটি জেনেছি। দ্বিতীয় পয়েন্টটি এখন আমরা দেখব। দেখো, মূল রচনা বহির্ভূত কোনো তথ্য, যুক্তি বা ভাবনা কোনোভাবেই পরিবেশনা করা যাবে না। একটু আগেই আমরা তোমাদের জানালাম যে অপ্রাসঙ্গিক বস্তু বা অপ্রাসঙ্গিক কোনো ধারণা তোমরা তোমার উত্তরে লিখবে না। তাই কোনো প্যাসেজ বহির্ভূত বা অনুচ্ছেদ বহির্ভূত যুক্তি তক্ক এখানে আসবে না। আবার কোনো বিষয়ে একাধিকবার আলোচনা করা হলে তার নির্যাসটি গ্রহণ করতে হবে, অর্থাৎ তার যে মূল বক্তব্য সেটি তোমার উত্তরের মধ্যে নিয়ে আসতে হবে। কখনোই একাধিকবার কোনো কিছু তোমার উত্তরে লেখা যাবে না। পরবর্তী অংশটি আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে বলা হয়েছে সাধু ভাষার ক্রিয়াপদ যেমন করবেন, শুনবেন ইত্যাদি যে সমস্ত ক্রিয়াপদ আছে সেগুলি, এবং বিভিন্ন ধরনের সাধু ভাষার সর্বনাম বা প্রোনাউনগুলি যেমন ওনাদের, উহা, ইহা, এই সমস্ত কিছু কোনোভাবেই তোমরা ব্যবহার করবে না। আবার বিভিন্ন শব্দ যেমন এবং, ও, আর, এই শব্দগুলির ব্যবহার যতটা সম্ভব কম করতে হবে। এবার তোমরা বলবে যে স্যার, আমরা শিরোনামে কি এই শব্দগুলি ব্যবহার করতে পারি এবং, ও, আর? আমি বলব এই শব্দগুলি শিরোনামে ব্যবহার না করাই সবথেকে বুদ্ধিমানের কাজ। কারণ শিরোনামে এই শব্দগুলি ব্যবহার করার অর্থ হলো তোমার সারসংক্ষেপ করায় ঘাটতি আছে বা তোমার সারসংক্ষেপ প্র্যাকটিস করা হয়নি সঠিকভাবে। তাই খেয়াল রাখবে শিরোনামে এগুলো কোনোদিনই ব্যবহার করবে না। আর যদি তোমার উত্তরের মধ্যে এগুলিকে ব্যবহার করতে হয়, এই শব্দ এবং, ও, আর, তাহলে খুব কম পরিমাণ ব্যবহার করবে। এবার কেন কম পরিমাণ ব্যবহার করতে বলা হচ্ছে, এরও একটি উদ্দেশ্য বা যুক্তি কিন্তু আছে। আমরা যত ভিডিও সামনের দিকে যাব এইগুলি দেখে বুঝতে পারবো। এবার আমরা দেখে নেব ঠিক পরের গুরুত্বপূর্ণ নিয়মগুলি। ৮ নম্বর নিয়ম দেখো, যেখানে বলা হয়েছে সারাংশ লিখনের আলাদা উত্তরপত্রে কাটাকাটি করে ঘর বাদ দিলেও তা মোট শব্দ সংখ্যার মধ্যে গণা হবে। অর্থাৎ দেখো, আমরা সাধারণত জানি পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস পরীক্ষা হোক বা ডাব্লিউবিসিএস বা ক্লার্কশিপ, সাধারণত সারাংশ লিখনের জন্য একটি বিশেষ উত্তরপত্র প্রদান করা হয়, যেখানে কিছু ঘর কাটা থাকে এবং সেই ঘরের মধ্যে এক একটি ঘরে এক একটি শব্দ আমাদের লিখতে হয়। তোমরা অনেকেই যারা মেন্স পরীক্ষা দিয়েছো, হয়তো তোমরা এরকম ঘর কাটা উত্তরপত্র ব্যবহার করলেও করে থাকতে পারো। এবার প্রশ্ন হলো, এবারে যে মিসলেনিয়াস মেন্স পরীক্ষাটি হবে সেখানে কি এই ঘর কাটা নতুন উত্তরপত্র বা আলাদা উত্তরপত্র সারাংশ লিখনের জন্য প্রদান করা হবে? দেখো, এটি সম্পূর্ণরূপেই কমিশনের নিজস্ব ব্যাপার। আগের পরীক্ষাগুলিতে দেয়া হয়েছিল, কিন্তু বিগত বছর এই পরীক্ষার উত্তরপত্র বা বিশেষ উত্তরপত্র সারাংশ লিখনের জন্য দেওয়া হয়নি। তাই পরের পরীক্ষাগুলিতে যে দেয়া হবে না বা দেয়া হবে, তার নিশ্চয়তা কিন্তু নেই। এটি সম্পূর্ণ কমিশনের আভ্যন্তরীণ বিষয়। কমিশন ডিসাইড যেটি করবে সেটি হবে। তবে যদি সারাংশ লিখনের আলাদা উত্তরপত্র দেওয়া থাকে, তাহলে কিন্তু এখানে থাকা প্রত্যেকটি ঘর তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ঘরে কোনো রূপে তুমি যদি কাটাকাটি করে ঘর বাদ দাও, তাহলেও কিন্তু এই ঘরটি গোনা হবে একটি শব্দ রূপে। তাই বুঝতেই পারছো, ঘরে কাটাকাটি করার অর্থই হলো তুমি একটি ঘর বাদ দিয়ে দিলে। অর্থাৎ তোমার হাতে থাকা টোটাল ঘরের সংখ্যা যেমন একটি কমে গেল, তেমন তোমার শব্দও কমে গেল। আর যদি তোমার মনে হয় আমার তো ঘর শেষ হয়ে গিয়েছে, তাহলে নিচে একটু জায়গা আছে সেখানে লিখে দেই? না, এটি করলে কিন্তু পরীক্ষক প্রচন্ড ক্রুদ্ধ হবেন এবং এটি
শুধু পরীক্ষকের ক্রুদ্ধ হওয়ার ব্যাপার নয়, তোমার মার্কসও কিন্তু কাটা যাবে। কারণ তুমি নিয়ম মেনে সারাংশ লিখতে পারছো না, এটিই এর দ্বারা প্রমাণিত হয়। তাই সারাংশ লিখনের চেষ্টা করবে যাতে কোনো রূপভাবে কোনো কাটাকাটি না হয়। এখানে তোমার প্রেজেন্টেশন অতীব মারাত্মক এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটু আধটু তোমার যদি প্রেজেন্টেশনে প্রবলেম হয় এই সারাংশ লিখনের ক্ষেত্রে, তাহলে পরীক্ষক কিন্তু সঠিক নম্বর তোমাকে কোনোদিনই দেবে না। তাই সারাংশ লিখন হবে সম্পূর্ণ স্বচ্ছ এবং কোনো রকমের কাটাকুটি ছাড়াই। এবার দেখো পরবর্তী ক্ষেত্রে, ধরো তোমাদের উত্তরপত্র দেওয়া হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আলাদা করে টেবিল করে ঘর কাটার কোনো প্রয়োজন নেই। কারণ এটি করতে গিয়ে যেমন অতিরিক্ত সময় সাপেক্ষ বিষয়, আবার তার সাথে সাথে যদি তুমি ভুল ঘর কেটে পেজ নষ্ট করো, তাও কিন্তু পরীক্ষকের নজরে এড়াবে না। তাই ঘর কেটে লেখার ক্ষেত্রে কোনো রকমের প্রয়োজন নেই। সাধারণ যে তুমি অনুচ্ছেদে উত্তর লেখো বা যেমন করে ডেসক্রিপটিভের প্রশ্নের উত্তর দাও, ঠিক তেমন ভাবে লিখলেই চলবে। তবে এক্ষেত্রে মনে রাখবে সবসময় তোমাকে পরীক্ষাটি দিতে হবে এক্সামিনার বা পরীক্ষকের যাতে কপি চেক করতে হয় সেটি মাথায় রেখে। সেই কারণে অবশ্যই তুমি যতগুলো শব্দে এই তোমার উত্তরটি বা সারাংশটি লিখলে, তা ডান দিকে একটি প্রথম বন্ধনীর মধ্যে মোট শব্দ সংখ্যা বলে একটি ড্যাশ দিয়ে, ধরো তোমার টোটাল প্যাসেজে দেয়া ছিল ৯০টি শব্দ, তুমি ৩০টি শব্দে লেখার কথা ছিল, তুমি ধরো ২৯টি শব্দে লিখতে পেরেছো, তাহলে তুমি এখানে লিখবে মোট শব্দ সংখ্যা বলে একটি হাইফেন দেবে, দিয়ে ২৯টি বলে এইভাবে প্রথম বন্ধনীর মধ্যে ডান দিকে উত্তর শেষ হলে এই লাইনে, ঠিক তার পরের লাইনে ডান দিকে এইভাবে তুমি লিখে দেবে। যাতে করে কি হবে, পরীক্ষক বুঝতে পারবেন যে হ্যাঁ তুমি টোটাল যতগুলি শব্দে লেখার ছিল সেই নিয়ম মেনে লিখতে পেরেছো। তাহলে পরীক্ষক এক ঝলকে দেখেই তোমাকে নম্বর বসিয়ে দিতে পারবেন। এতে করে যেমন পরীক্ষকের সুবিধা হয়, তেমনি তিনি প্রসন্ন হন এবং তোমার কিন্তু নম্বর পাওয়ার সম্ভাবনাটা, বেশি নম্বর আসার সম্ভাবনাটা আরো একগুণ বেড়ে যায়। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা তোমাদের এই ছোট ছোট যে ট্রিক্স গুলো বলছি, এগুলি মেনে চললে দেখবে অনায়াসে তোমরা ৩০ থেকে ৩৫টি নম্বর পেয়ে যাবে এই সারাংশ লিখনে। এবার আমরা দেখে নেব পরের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। ১০ নম্বর গুরুত্বপূর্ণ নিয়মটি হলো, উত্তরপত্রের একেবারে পিছনে একটি রাফ উত্তর বা খসড়া করে নিলে, লেখার লিখলে লেখার যে মানটা, তুমি যদি একটি খসড়া বা একটি রাফ করে নাও, তাহলে তোমার যে লেখার মানটা সেটি বজায় থাকবে। এবং এক্ষেত্রে রাফ উত্তরটি অবশ্যই কেটে দিতে হবে। ধরো তোমার এটি হলো মেন উত্তরপত্র, যাতে ৪টি পৃষ্ঠা দেয়া হয়েছে, একেবারে শেষের যে পেজটি থাকবে সেখানে তুমি একটি ড্রাফট বা তোমার প্রদত্ত উত্তরটি লিখতে পারো। এবার উত্তরটি লেখার পরে যখন তোমার মেন উত্তরটি প্রথম পেজে বা ২ নম্বর পেজে লেখা হয়ে যাবে, তখন তুমি এটি এইভাবে কেটে দেবে। এবার অনেক ক্ষেত্রে তোমরা বলবে, স্যার এত সময় কি আমি পাবো? দেখো এটি সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। তুমি যদি অনেকবার প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাও, তাহলে তোমার এই ড্রাফট বা খসড়া বা রাফ উত্তর লেখার প্রয়োজনই পড়বে না। তুমি একেবারেই সঠিক সময়ের মধ্যে সারাংশটি লিখে আসতে পারবে। আর যাদের প্র্যাকটিস নেই তারা কিন্তু এইভাবে ড্রাফট করে নিলে নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রূপে উত্তরটি লিখতে পারবে। দেখো এবার নিয়ম নম্বর ১১তে বলা হয়েছে, এখানে সর্বাধিক তুমি ২০ থেকে ২৫ মিনিট সময় ব্যবহার করতে পারবে। অর্থাৎ তোমাদের পরীক্ষার সময় অনুযায়ী ম্যাক্সিমাম ২০ থেকে ২৫ মিনিটই ব্যবহার করতে পারবে। যারা মিসলেনিয়াস পরীক্ষা দেবে, মেন্স পরীক্ষা, অবশ্যই তুমি যদি ২০ মিনিটের মধ্যে এই সারাংশটি কমপ্লিট করতে পারো, তাহলে অবশ্যই অন্য উত্তরগুলি লেখার জন্য তোমার হাতে সঠিক সময় বাঁচবে। আর যদি তুমি ২৫ মিনিট নাও, তাহলে কিন্তু সময় বেশ কিছু ঘাটতি হলেও হতে পারে। তাই সবসময় চেষ্টা করবে ২০ মিনিটের মধ্যে এটি চেষ্টা করতে, আর ম্যাক্সিমাম তুমি এখানে ২৫ মিনিট ব্যয় করতে পারবে। আর এর থেকে যদি তুমি ব্যয় করো বেশি, এর থেকে বেশি সময় যদি তুমি নাও সারাংশ লিখনে, অবশ্যই তোমার টাইম শর্টেজ হবে এবং অন্যান্য উত্তরগুলির মান কিন্তু কমে যাবে। এই টাইম ম্যানেজমেন্ট এইসব ডেসক্রিপটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই ভাইটাল রোল প্লে করে। এটা অবশ্যই মনে রেখে আগাবে। পরেরটি দেখো, রুল নম্বর ১২।
গুরুত্বপূর্ণ নিয়মাবলী 12 নম্বরে বলা হয়েছে, সাধু চলিত ভাষার মিশ্রণে বা সারাংশ লিখনে পরীক্ষক কোনো নম্বর না দিলেও দিতে পারেন। এই পয়েন্টটি সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলির মধ্যে অন্যতম। কারণ যখনই পরীক্ষক দেখবেন যে তুমি সাধু ভাষা এবং চলিত ভাষা, সাধু ভাষা অর্থাৎ আমি খাইয়াছি, আমি করিয়াছি, আর আমি করেছি, এই দুটো ভাষার সংমিশ্রণে তুমি যদি তোমার উত্তর বা সারাংশটি লেখো, তাহলে কিন্তু পরীক্ষক টোটাল সারাংশটা নাও দেখতে পারেন, তিনি টোটালটাই কেটে দিতে পারেন এবং দিয়ে লিখে দিতে পারেন সাধু চলিত ভাষার মিশ্রণ। তাতে করে কিন্তু 40 নম্বরে তুমি জিরোও পেতে পারো। এটি পরীক্ষকের উপরে নির্ভর করে। আর যদিও পরীক্ষক নম্বর এখানে দেন, তাহলে খুবই কম সংখ্যক মার্কস এখানে তিনি দেবেন। তাই এটি অবশ্যই মাথায় রাখবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে প্রশ্নের মূল ভাব না বাচক বা হ্যাঁ বাচক যেটি দেওয়া থাকবে সারাংশের মধ্যে, সেটি একই রূপে বোঝাই থাকবে। অর্থাৎ তোমার যে প্যাসেজ বা কোশ্চেনটা দেয়া থাকবে, সেখানে যদি বক্তা বলেন যে এই কাজটি করা বারণ, তাহলে তুমি কিন্তু না বাচকই তোমার উত্তরের মধ্যে দেখাবে। আর তুমি যদি বক্তার ভাবটাকেই উল্টে দাও, তাহলে তো তুমি যে প্যাসেজের ভাবটা ছিল সেটা প্রকাশই করতে পারছো না। কারণ বক্তা না বাচক বলেছিলেন, তুমি তোমার উত্তরে সেটিকে হ্যাঁ বাচক বানিয়ে দিলে, তাহলে তুমি বক্তার বিরুদ্ধে গেলে, মানে প্রশ্নের বিরুদ্ধে যাচ্ছ। সেটা কোনোভাবেই কিন্তু করা যাবে না। এবার তোমরা বলবে, স্যার এই না বাচক হ্যাঁ বাচক এই ব্যাপারগুলো ঠিক বুঝছি না। কোনো অসুবিধা নেই। এই ভিডিওটির শেষের দিকে থাকবে উদাহরণ, যে উদাহরণে খুব স্পষ্টভাবে আমরা বুঝিয়ে দেব যে কোন কোন নিয়মগুলি তোমরা মেনটেন করতে পারবে এবং কিভাবে সেগুলি আইডেন্টিফাই করবে। চিন্তার কোনো কারণ নেই। আমরা সম্পূর্ণ পথ তোমাদের দেখাবো, যে পথে গেলে অবশ্যই সফলতা তোমার হাতে ধরা দিতে বাধ্য। পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, বানান ভুল বা ব্যাকরণগত ত্রুটি থেকে বিরত থাকতেই হবে। দেখো, বেঙ্গলি ডেসক্রিপটিভে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তুমি বাংলা ভাষায় লিখছো এবং যেখানে ব্যাকরণগত ত্রুটি মানেই কিন্তু নম্বর কাটা যাবে। তাই বাক্য রচনার ক্ষেত্রে হোক বা বাক্যের গঠন হোক বা তোমার বানান ভুল হোক, সব কিন্তু খুব নিখুঁতভাবে করতে হবে। আর একটি পয়েন্ট অবশ্যই মনে রাখবে, যে সারাংশ লিখনের পরে একবার কিন্তু নিজে পড়ে দেখবে যে সারাংশটা তুমি লিখলে এবং তার সঙ্গে তোমার লেখা সারাংশ এবং শিরোনাম দুটি ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ না করে বা তোমার মনে হয় মূল প্যারাগ্রাফের ভাব এবং তোমার লেখা সারাংশ ম্যাচ করছে না, তাহলে কিন্তু তুমি আবার একবার সারাংশটা লেখার চেষ্টা করতে পারো। তবে তোমার উত্তর কেটে দেওয়ার আগে দেখে নেবে হাতে সময় আছে কিনা। উত্তর কেটে দিয়ে তুমি হয়তো সময় নাও পেতে পারো আবার নতুন করে লেখার। তাই কোনো বোকামো করার আগে হাজারবার ভাববে, তারপরে ডিসিশন নেবে। এটি মাথায় রাখবে। তাই তোমাদের অন্তিম ধাপ হলো, সারাংশ লেখা কমপ্লিট করার পরে কোনো কারেকশন বা অল্টারেশন করে সেটির মান বাড়িয়ে নেওয়া। পরবর্তী পয়েন্টটি দেখো, অনুচ্ছেদের কোনো মূল বক্তব্য একেবারেই বাদ দেওয়া অনুচিত। অর্থাৎ কোনো প্যাসেজে যে মূল বক্তব্যটি রয়েছে তার কোনো একটিও বাদ দিলে কিন্তু নম্বরও বাদ চলে যাবে। এই জন্যই আমরা বলেছি একটি খসড়া বা ড্রাফট বানিয়ে নিতে, যাতে করে তুমি প্যাসেজে থাকা সব মেন মূল বিষয়গুলিকে বোঝাতে সক্ষম হও। দেখো, না বললেই নয়, 15 নম্বর পয়েন্টটি যেটি খুব গুরুত্বপূর্ণ, সারাংশ লিখনে সর্বোচ্চ নম্বর পাওয়ার তোমাদের অন্যতম হাতিয়ার হলো, যে নিয়মগুলি আমরা এখানে দিলাম সেগুলি সব প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের অনুশীলন বা প্র্যাকটিস করতে হবে। এই নিয়মগুলি মেনেই তোমাদের প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করতে গিয়ে অনেকে হয়তো প্রথম ধাপে দেখবে যে তোমাদের হয়তো সারাংশ লিখন সেইভাবে হচ্ছে না যেভাবে তোমরা করতে চাইছো। সেক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো তোমাদের আত্মবিশ্বাস ধরে রাখা। একমাত্র তোমাদের নিজেদের আত্মবিশ্বাসই তোমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের চারপাশে থাকা প্রত্যেক মানুষ নানা জনে নানা কথাই বলবে, কিন্তু কখনোই নিজের আত্মবিশ্বাস হারালে চলবে না। সফলতা তোমাকেই পেতে হবে এবং তাই তোমাকেই সামনে এগিয়ে যেতে হবে। চলো এবার আমরা দেখে নেব এই সারাংশ লিখনে যে পেজটি দেওয়া হয়, বিশেষ উত্তরপত্র, সেটি কেমন দেখতে। এখন তোমরা দেখতে পাচ্ছ সারাংশ লিখনের বিশেষ উত্তরপত্রের রূপ। ঠিক এই স্থানে
এই যে বিষয়টি লেখা আছে এটি তোমার সারাংশ লিখনের বিশেষ উত্তরপত্রে এভাবেই লেখা থাকবে। আর এই স্টার স্টার দেয়া অংশতে তোমাকে লিখতে হবে কি, এখানে লিখতে হবে শিরোনাম। ভয় নেই, তোমার বিশেষ উত্তরপত্র যদি দেওয়া হয় এই স্টারগুলি থাকবে না। জাস্ট আমরা এটি বোঝানোর জন্য দিয়েছি যে এই অংশে কি লিখবে, তোমরা টোটাল যে সারাংশ লিখছো তার শিরোনামটা লিখতে হবে। আর এই নাম্বারিংগুলি ওখানে করা থাকবে। এটির দ্বারাই পরীক্ষক বুঝতে পারবেন যে ঠিক কতগুলি শব্দের মধ্যে তুমি সারাংশটা কমপ্লিট করেছো। যদি এরকম উত্তরপত্র দেওয়া হয় তাহলে তোমাকে আলাদা ব্র্যাকেট দিয়ে লিখতে হচ্ছে না সেই ব্র্যাকেটের টোটাল শব্দ সংখ্যা কটি, পরীক্ষক দেখে নিজেই বুঝে যাবেন। আর এই ঘরের মধ্যে দেখিয়েছি আমরা, দেখো এখানে এই যে কাটাকাটি বলে এটি কাটা আছে, ধরো তুমি এই ঘরে লিখছো এবং কোনো একটি ঘরে তুমি ভুল কোনো শব্দ লিখে ফেলেছো, তাহলে ঠিক একইভাবে এই দুটি লাইনের মাধ্যমে ম্যাক্সিমাম দুটি লাইন টেনে তোমরা সেই শব্দটিকে ক্যান্সেল আউট করবে বা বাদ দেবে। কারোর অভ্যাস আছে শব্দটাকে এইভাবে একেবারে হিজিবিজি করে ঘরটাকে নষ্ট করার। এটি যখনই করবে তখনই পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ হবে এবং নম্বর অবশ্যই কমবে। দেখো আমরা দেখিয়েছি বা বলেছিলাম কিছুক্ষণ আগে যে কেন তোমরা ও, এবং, এবং আর এই শব্দগুলি যতটা সম্ভব কম ব্যবহার করবে। কারণ দেখো যখনই তুমি ও, এবং ও আর এই শব্দগুলি ব্যবহার করছো এই প্রত্যেকটি পদের জন্য এক একটি কিন্তু ঘর বাদ যাচ্ছে, কারণ প্রত্যেকটি ঘরে কেবলমাত্র একটি শব্দই তুমি লিখতে পারবে, একাধিক শব্দ নয়। তাই এটি খেয়াল রাখতে হবে যে এই শব্দগুলি যত কম ব্যবহার করবে ততই কিন্তু তোমার ঘর বা শব্দ সংখ্যা মেনটেন করা খুব সহজ হবে। আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি তোমাদের কেউ বলবে না, ধরো তোমরা এই ঘর মেনটেন করে লিখছো, তোমার কোনো সেন্টেন্স শেষ হচ্ছে, তাহলে দাঁড়িটা কিন্তু যে শেষ শব্দ লিখছো বা কমাটা সেই ঘরেই দেবে, পরের ঘরে গিয়ে নয়। ধরো এখানে লিখলাম না, না লেখার পরে যদি আমার দাঁড়ি দিতে হয় তাহলে এই ঘরেই আমি দাঁড়িটা দেব, পরের ঘরে যেন না এটি চলে যায় সেটি খেয়াল রাখবে। তো এইভাবে আমরা দেখালাম যদি উত্তরপত্র দেয়া হয় কিভাবে তোমরা উত্তর লিখতে পারো। আর যদি উত্তরপত্র দেওয়া না হয় তাহলে তুমি কিভাবে উত্তর লিখবে সেটিও এই একই ভিডিওতে তোমরা জানতে পারবে। এখন আমরা দেখে নেব টোটাল প্রশ্নপত্রে বা পরীক্ষার হলে তোমরা যেভাবে সেটিকে অ্যাটেন্ড করবে এবং যেভাবে উত্তর লিখবে সেটি এখন আমরা দেখব। চলো দেখে নেওয়া যাক। এখন আমরা জেনে নেব কিভাবে পরীক্ষার হলে খুব কম সময়ের মধ্যে তোমরা সারাংশ লিখবে। চলো প্রথমে এই অনুচ্ছেদটি পড়ে নেওয়া যাক এবং বুঝে নেওয়া যাক লেখার পদ্ধতিটি। এটি মানতেই হইবে আমাদের দেশে ধর্ম লইয়া হিন্দু মুসলমানদের মধ্যে একটি কঠিন বিরুদ্ধতা আছে। অর্থাৎ হিন্দু এবং মুসলমান এই দুটি জাতির মধ্যে যে পরস্পর মনোমালিন্য আছে সেটি বক্তা বলছেন যে আমাদের মেনে নিতেই হয়। যেখানে সত্যভ্রষ্টতা সেখানেই অপরাধ। অর্থাৎ সত্য থেকে যেখানে আমরা বেরিয়ে যাই সেখানেই অপরাধের জন্ম নেয়। যেখানে অপরাধ সেখানেই শাস্তি, অর্থাৎ অপরাধ করলেই শাস্তি পাবে। ধর্ম যদি অন্তরের জিনিস না হইয়া শাস্ত্রমত ও বাহ্য আচারকেই কাম্য করিয়া তোলে, অর্থাৎ ধর্ম যদি আমাদের মনের ভিতরকার জিনিস বা প্রকৃত মনের সঙ্গে সম্পর্কিত না হয়ে যদি আমাদের বাহ্যিক আচার-আচরণ যেমন শাস্ত্রমত এবং বাইরের যে রীতিনীতি আছে সেগুলিকেই দেখানো বা যজ্ঞ করা বা এই সমস্ত উপঢৌকন দিয়ে পূজা করা, এই সমস্ত বিষয়কে আরো শো অফ করার ম্যাটার হয়ে ওঠে, তবে সেই ধর্ম যত বড় অশান্তির কারণ হয়, মানে সেই সমস্ত ধার্মিক চিন্তাধারা থেকে যত বড় অশান্তির সৃষ্টি হয় সমাজে তেমন আর কিছুই নেই, এটি বক্তা বলেছেন। এবং তার কারণস্বরূপ বলেছেন, অর্থাৎ শাস্ত্রমতে বাহির হইতে পালন করিয়া লইয়া ইউরোপের ইতিহাস কতবার রক্তে লাল হইয়াছে, এটি তিনি একটি ঘটনার উদ্ধৃত করে, মানে ইউরোপের একটি ইতিহাসের কথা বর্ণনা করে এটি বলেছেন যে এই ধর্মীয় কারণে ইউরোপের ইতিহাস কতবার যে লাল হয়ে গিয়েছে তার কোনো ইয়ত্তা নেই বা তার কোনো ঠিক নেই। অহিংসাকে যদি ধর্ম বলো তবে সেটিকে কর্মক্ষেত্রে দুঃসাধ্য বলিয়া ব্যবহারযোগ্য না মানিতে পারি, কিন্তু বিশুদ্ধ আইডিয়ালের ক্ষেত্রে তাহাকে স্বীকার করিয়া ক্রমে সেদিকে অগ্রসর সম্ভব নয়। মানে বক্তা এখানে বলছেন যে অহিংসাকে যদি তোমরা ধর্ম বলে জানো তাহলে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে যে ব্যবহার করতে পারি না, এটা কিন্তু দুঃসাধ্য নয়।
আবার সেই ব্যবহার করাটা যদি দুঃসাধ্য বলে মানি, তাহলে যে বিশুদ্ধ আইডিয়াল বা আমাদের বিশুদ্ধ চিন্তাধারা, সেটিকে যদি আমরা একটি উন্নত করে নিই, তাহলে ধীরে ধীরে সফলতা পাওয়া কিন্তু জীবনে অসম্ভব নয়। কিন্তু বিশেষ শাস্ত্রমতের অনুশাসনে বিশেষ করিয়া যদি অন্য ধর্মমতের মানুষকেও মানাইতে চেষ্টা করা যায়, তবে মানুষের সঙ্গে বিরোধ কোনো কালেই মিটিতে পারে না। মানে, যদি কোনো একটি ধর্মগ্রন্থকে তোমরা আইডিয়াল বা আদর্শ ধরে এগিয়ে সকল ধর্মাবলম্বী মানুষকে একইভাবে তোমরা মানাতে চেষ্টা করো, তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ সকল মানুষের চিন্তাধারা আলাদা, সকল ধর্মাবলম্বী মানুষদের রীতিনীতি, আচার অনুষ্ঠান সবকিছুই আলাদা। তাই প্রত্যেকের ধর্মকে আলাদাভাবে সম্মান করাই আমাদের কাম্য। আমরা যদি প্রত্যেককে আমাদের মতো করে চালাতে চেষ্টা করি, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তাই এটি করতে গেলেই মানুষে মানুষে বিরোধ অবশ্যই বাড়বে এবং কোনো কালেই এই বিরোধ মিটবে না। দেখো পরের লাইনে কি বলা হয়েছে, নিজ ধর্মের নামে পশু হত্যা করিব, অথচ অন্য ধর্মের নামে পশু হত্যা করিলেই নরহত্যার আয়োজন করিতে থাকবো, ইহাকে অত্যাচার ছাড়া আর কোনো নাম দেয়া যায় না। অর্থাৎ বক্তা এখানে বলতে চাইছেন যে তুমি নিজের ধর্মের নাম করে পশু হত্যা করবে, আর যদি অন্য কোনো ধর্মের লোক এবার একইভাবে পশু হত্যা করতে যায়, তখন তুমি তাকে তাকে প্রাণে মেরে ফেলতে চাইছো। তাহলে এটা তো এক ধরনের অত্যাচার, যেটা কোনোভাবেই ধর্মের অংশ হতে পারে না। তাই এখানে আমরা এই যে টোটাল প্যাসেজটা দেয়া ছিল, এটির মূল ভাব আমরা বুঝলাম। এবার তোমাদের প্রশ্ন হলো যে কিভাবে তোমরা বুঝবে যে এখানে কোন কোন অংশগুলি উদাহরণ রূপে ব্যবহার করা হয়েছে। দেখো, দেখে নেওয়া যাক এখানে কোন কোন অংশগুলি উদাহরণ রূপে বক্তা ব্যবহার করেছেন। দেখো, প্রথম যে উদাহরণটি এখানে ব্যবহার করা হইয়াছে, সেটি হলো এই লাইনটাই। ভালো করে লক্ষ্য করে দেখবে যে এখানে যখন বক্তা বলছেন, ভালো করে দেখো, ভালো করে দেখলেই বুঝতে পারবে। ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে লাইনটি এখানে রয়েছে, অর্থাৎ শাস্ত্র মতে বাহির হইতে পালন করিয়া ইউরোপের ইতিহাস কতবার রক্তে লাল হইয়াছে। এই যে লাইনটি, এই লাইনটি তো ইউরোপের ইতিহাসের বর্ণনা দিচ্ছে, বা ইউরোপে কতবার ধর্মকে কেন্দ্র করে যুদ্ধ বেঁধে গেছে বা সংগ্রাম ঘটেছে তার বর্ণনা দিচ্ছে। তো এটি একটি উদাহরণ, তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে। আরো একটি উদাহরণ হয়েছে, যেমন দেখো শেষ লাইনে, নিজ ধর্মের নামে পশু হত্যা করিব, অন্য ধর্মের নামে পশু হত্যা করলেই নরহত্যার আয়োজন করিব। এই যে গোটা লাইনটা, এটাও তো একটি উদাহরণস্বরূপ বক্তা এখানে ব্যক্ত করেছেন। এই উদাহরণগুলি তোমাদের চিনতে পারবে তখনই যখন তোমরা প্র্যাকটিস খুব ভালো করে করবে। প্র্যাকটিসের সাথে সাথে উদাহরণটি তোমরা খুব ভালো করে চিনতে পারবে। এবার দেখো, আমরা আরেকটি কথা বলেছিলাম, মূল যে এই টোটাল অনুচ্ছেদটির ভাব, এটি হ্যাঁ বাচক বা না বাচক, তোমরা কি এখনো লক্ষ্য করতে পারছো? দেখো, প্রত্যেক ক্ষেত্রেই না শব্দের ব্যবহার করা হয়েছে। করা যায় না, এটি সম্ভব নয়, বা এইভাবে সবাইকে সম্ভব, দেখো এখানে লেখা আছে অসম্ভব নহে, অগ্রসর অসম্ভব নহে, এখানে বলা হচ্ছে করা যায় না। ঠিক আছে, এখানে আবার বলা হচ্ছে কিছুই হয় না। প্রত্যেক ক্ষেত্রে দেখবে এই প্যাসেজের যে টোটাল ভাবটা নাবাচক। তাই আমরা যে উত্তর লিখব, সেই উত্তরটাও কিন্তু আমাদের নাবাচকই হবে। এবার দেখো, আমরা যেভাবে বলেছিলাম কিভাবে শব্দ কাউন্ট করবে, এখানে এই যে 133টি শব্দ রয়েছে, এটা আমরা তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি। কিন্তু পরীক্ষায় তোমাদের নিজেদেরকে এটি গুনে নিতে হবে। গোনার পদ্ধতি একই থাকছে। প্রথমে বাঁদিক থেকে শুরু করবে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, এই হাইফেনেটেড শব্দগুলি একটি করে ধরা হয়। ৮, ৯, ১০, ১১। তাহলে এখানে ১১টি শব্দ পাচ্ছ, এবং এদিকে দেখো কতগুলি লাইন আছে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। তাহলে ১১, ১১, ১২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬। দেখো ১৩৩-এর কাছাকাছি যাচ্ছ। আর যদি দ্বিতীয় পদ্ধতি মিলে, যেটি সঠিক পদ্ধতি গোনার জন্য, হাতে সময় থাকলে অবশ্যই প্রথমে শুরু করবে বাঁদিক থেকে, তারপর আবার ডান দিকের থেকে শুরু করবে, এদিকে আসবে, এইভাবে একবার এদিক থেকে এই দিক আর একবার এদিক থেকে এই দিক। এইভাবে বোস্টো ফেডান টেকনিকে তোমরা গুনে নিতে পারো টোটাল শব্দ, এভাবে তাড়াতাড়ি গুনতে পারবে। তাহলে আমরা টোটাল প্যাসেজটা এখন বুঝতে পেরেছি। এবার দেখে নেওয়া যাক যে উত্তরটি আমরা কিভাবে লিখব।
চলো দেখে নেই উত্তরটি আমরা কিভাবে লিখব। দেখো, উত্তর লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হয়? প্রথমে আমাদের একটি শিরোনাম বা টাইটেল দিতে হয়। আমরা কি টাইটেল দিয়েছি? ধর্মান্ধতা বা মনুষ্যত্ব। তোমরা কিন্তু পরীক্ষায় এইভাবে অবলিক দিয়ে দুটি টাইটেল লিখবে না। আমরা তোমাদের বোঝাবার জন্য এখানে দুটি টাইটেল লিখেছি। তোমরা এই দুটির মধ্যে যে কোনো একটি লিখবে। হয় তোমরা লিখবে ধর্মান্ধতা বা তোমরা লিখবে মনুষ্যত্ব। দুটির মধ্যে লিখবে। কেন আমরা ধর্মান্ধতা লিখেছি? কারণ এই টোটাল প্যাসেজে ধর্মকেন্দ্রিক যে মানুষের অন্ধ আচরণ সেটির প্রকাশ পেয়েছে, আবার মানুষের যে মনুষ্যত্ব বোধ হারিয়ে যাচ্ছে সেটিরও প্রকাশ পেয়েছে। তাই দুটির মধ্যে যে কোনো একটি তোমরা লিখতে পারো। এছাড়া আর কি কি শিরোনাম এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অবশ্যই তোমরা ভাববে এবং নিজেরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখো, উত্তরটি দেখে নেওয়া যাক। আচার সর্বস্বতাই ধর্মীয় বিরোধের মূল কারণ। এইটি কোথা থেকে পেলাম? এই যে প্রথম তিনটি লাইন আছে, ভালো করে লক্ষ্য করে দেখো। এই প্রথম তিনটি লাইনে এটিই কিন্তু বলা হয়েছে যে বাহ্যিক যে আচার আচরণ ঠিক এই পর্যন্ত। দেখো, এই পর্যন্ত বলা হয়েছে বাহ্যিক আচার আচরণ, শাস্ত্রমত সব কিছুর ব্যাপারে বলা হয়েছে। এই প্রথম তিনটি লাইন থেকে আমরা ঠিক একটি লাইন বানিয়ে ফেললাম, আচার সর্বস্বতাই ধর্মীয় বিরোধের মূল কারণ। কারণ প্রত্যেকটি ধর্মে কেন ঝগড়া বা অশান্তি হচ্ছে? এই যে বাহ্যিক আচার আচরণ সেটিকে কেন্দ্র করে। তাই আচার সর্বস্বতাই ধর্মীয় বিরোধের মূল কারণ। পরবর্তী দেখো, মানুষ ধর্মের অন্তর্নিহিত অর্থ উপলব্ধিতে ব্যর্থ হয়েছে বলেই ধর্মের নামে হিংসার সূত্রপাত ঘটে। এই যে চারিদিকে এত ধ্বংস বা এত কষ্ট বা এত ক্ষেত্রে এত হিংসা কেন দেখা যাচ্ছে? কারণ মানুষ ধর্মের যে অন্তর্নিহিত অর্থ বা ধর্ম যা ধারণ করা যায় বা পরের ধর্মকে ধর্মের প্রতিও সহানুভূতিশীল হতে হয়, এই যে অন্তর্নিহিত অর্থ, এটা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তাই জন্যই তো ধর্মের নামে নানা জায়গায় হিংসার সূত্রপাত ঘটছে। এবার দেখো, ধর্মের তাহলে প্রকৃত অর্থ কি এই প্যাসেজের মধ্যে বলা হয়েছে? দেখো, এখানে হিংসার কথা বলা, অহিংসার কথা বলা হয়েছে, সম্পূর্ণরূপে অহিংসা বলা হয়েছে। অহিংসার সাথে সাথে কোন ভাব আসছে? মৈত্রী আসছে, প্রেম আসছে। তাই জন্যই লেখা হয়েছে ধর্মের প্রকৃত অর্থ হলো অহিংসা, প্রেম ও মৈত্রী। লক্ষ্য করলে দেখবে আমরা এখানে হলো শব্দটি কিন্তু প্রয়োগ করিনি, তার পরিবর্তে কি দিয়ে দিয়েছি? একটা হাইফেন। তো এইভাবে তোমরা শব্দ সংখ্যা কিন্তু কমিয়ে নিতে পারবে প্রয়োজন অনুযায়ী। এবার দেখো, সত্য আদর্শকে বিসর্জন দিয়ে শাস্ত্রের অনুশাসন তথা বহিরঙ্গ অনুষ্ঠানকে ধর্ম বলে গ্রহণ করলে ধর্মভিত্তিক হানাহানি কোনো দিন বন্ধ হবে না। দেখো, এখানে যেটি বলা হয়েছে, আবারও বলা হয়েছে, শাস্ত্রমত অনুশাসন বিশেষ করিয়া ধর্মমত মানুষকে মানাইতে চেষ্টা যদি করো, তাহলে মানুষের মধ্যে বিরোধ কোনো কালেই মিটিতে পারে না। দেখো, এখানেও না বাচক প্যাসেজের যে টোটাল মূল ভাব, আমরাও দেখো উত্তরে কিন্তু আমাদের মূল ভাবটি না বাচকই রেখেছি, হানাহানি কোনোদিন বন্ধ হবে না। তাহলে এই যে মূল ভাব ছিল প্যাসেজের এবং উত্তরের মূল ভাব দুটোই কিন্তু একইভাবে সমরূপে মেনটেন করা হয়েছে। আর আমরা বলেছিলাম টোটাল উত্তর লেখার পরে কি করতে হবে? তোমাকে ডান দিকে ঠিক পরের লাইনে একটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টোটাল শব্দ সংখ্যা লিখে দিতে হবে। টোটাল আমাদের উত্তর কত হয়েছে? 44টি শব্দে। তাহলে বুঝতেই পারছো, যদি 133-এর 1/3 ভাগ করা হয়, তাহলে তার মধ্যেই আছে আমাদের টোটাল শব্দ সংখ্যা 44। মানে 44-এর যদি 3 গুণ হয় তাহলে 132। তার মানে বুঝতেই পারছো নিখুঁতভাবে আমাদের এই উত্তরটি লেখা হয়েছে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে 133টি তো শব্দ ছিল, যদি আমার উত্তরটি 30টি শব্দে হয় তাহলে কি ভুল হবে? দেখো, তুমি হয়তো 30-এর মধ্যে লিখলেও এই 44 বা 45-এর মধ্যে আসছে, আর যদি 10টিতে লেখো তাতেও কিন্তু 1/3 অংশের মধ্যেই আসছে। তাহলেও কিন্তু কোনো নম্বর এখানে তুমি পাবে না যদি 30টি শব্দে লেখো বা 10টি শব্দে উত্তর লেখো। হয়তো তোমার এটি দারুণ প্রতিভা, যেই টোটাল প্যাসেজের মেন যে মূল ভাব তুমি 10টি শব্দে লিখতে পারছো, কিন্তু তার সত্ত্বেও কোনো নম্বর দেওয়া হবে না। কারণ 1/3 অংশ যেটি হয় 40 বা 44, তার কাছাকাছি উত্তর লিখতে হবে। সো এভাবে বোঝা গেল কিভাবে সারাংশটা করতে হবে। যদি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করে আমাদের মনোবল বাড়াবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। গুড বাই।